Welcome to Sports Live presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। বাংলাদেশের ফিল্ডিং সর্বোচ্চ লেভেলে আছে। বিশ্বের সেরা ৩ দলের একটি টাইগারদের ফিল্ডিং এমন দাবি পাকিস্তান সিরিজের জন্য নিযুক্ত ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদারের। যদিও সবশেষ এক বছরের টেস্টে ২০ থেকে ২৪% ক্যাচ মিস করেছে টাইগাররা, যার সিংহভাগ স্লিপে। সবশেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই ২ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়। আমাদের যে ফিল্ডিং স্ট্যান্ডার্ড এটা হাইস্ট লেভেলের এবং এটা ইন্টারন্যাশনাল টপ ৩টা টিমের মধ্যে একটা, আমি যেটা বিশ্বাস করি। টেস্টে প্রায়শই ক্যাচ মিস করতে দেখা যায় বাংলাদেশের ফিল্ডারদের, যার মাসুলটাও গুনতে হয় দলকে। যদিও গেল কয়েক বছরে ফিল্ডিংয়ে বেশ উন্নতি হয়েছে টাইগারদের, তবে গেল এক বছরের পরিসংখ্যান বলছে টেস্টে ২০ থেকে ২৪% ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা, যার ৬০ ভাগই স্লিপে। এমনকি সবশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়রা। সেদিক বিবেচনায় ফিল্ডিং কোচের এমন দাবি অনেকটা অবাক করে নাকি? ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই প্রেস কনফারেন্সে ক্যাচ মিসের আক্ষেপ করেছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। স্লিপে ইমামুল হকের ক্যাচ জয় আর আবদুল্লাহ ফজলের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। যে ২ ক্যাচ মিসে দ্বিতীয় দিনে অনেকটাই ব্যাকফুটে রেখেছিল টাইগারদের। যদিও শেষ দিনে নাহিদ রানার গতিময় বলে সাদমানের দুর্দান্ত ক্যাচেই ফেরেন সালমান আঘা, যে উইকেট বদলে দিয়েছিল ম্যাচের রং। যদিও টাইগার কোচের মতে আগের টেস্টে ফিল্ডিংয়ে সেরাটাই দিয়েছে তার দল, স্লিপ ক্যাচেও উন্নতি হয়েছে বলছেন পাকিস্তান সিরিজের জন্য নিযুক্ত ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। স্লিপ ক্যাচে আমাদের প্লেয়াররা স্পেশালি স্লিপ ক্যাচিং অনেক ভালো। আর আমরা জানি যে লং ভার্সন ক্রিকেট, টেস্ট ক্রিকেট, এখানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের প্লেয়াররা যে এখান থেকে কামব্যাক করেছে, এটার জন্য ফুল ক্রেডিট গোজ টু প্লেয়ার্স। মাশাআল্লাহ আমাদের স্লিপ ক্যাচিং অনেক ভালো হয়েছে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস। তবে ঢাকা টেস্টের সেই ভুল যে সিলেটে ফেরাতে চান না টাইগার ফিল্ডাররা, সেটা স্পষ্ট। দ্বিতীয় টেস্টের আগে এদিন স্লিপে লম্বা সময় ক্যাচ অনুশীলনে ছিলেন শান্ত, সাদমান, তানজিদ তামিমরা। হেড কোচ ফিল সিমন্স বাড়তি নজরই দিয়েছিলেন স্লিপ ক্যাচে। সিরিজ নির্ধারণী টেস্টে ভুলের মাসুল যাতে দিতে না হয়, সেই লক্ষ্যই নিশ্চয়ই টাইগার শিবিরে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদ রানা। ওমানের যতীন্দ্র সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ডানহাতে এই পেসার। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। মিরপুরে সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নেন তিনি। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। ফিল্ডিংয়ের সময় বুকে আঘাত পাওয়ায় সিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান ইসলাম। তার জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে জাকির হাসানকে। এদিকে শঙ্কা আছে মাহমুদুল হাসান জয়কে নিয়েও। ডিপিএল এর মাঝেই হুট করে বুধবার সিলেটে উড়িয়ে নেওয়া হয় জাকিরকে। সিলেটে ক্যাচ অনুশীলনে স্লিপ ফিল্ডারদের নিয়ে হেড কোচ ফিল সিমন্স। দ্বিতীয় স্লিপে ক্যাচ লুফে নিতে হঠাৎ থমকে গেলেন সাদমান ইসলাম। বুকের বাঁ পাশে অস্বস্তি বোধ করতেই অনুশীলন ছেড়ে আসেন এই ওপেনার। ফিজিও বাইজিদ ইসলামের কাছে গিয়েও কিছুটা ব্যথা অনুভব করছেন বুকে, দূর থেকে বোঝা যাচ্ছিল এমনটাই। এদিকে আউটার স্টেডিয়ামের সেন্টারে ক্যামেরার লেন্স ঘুরতেই আটকে যায় চোখ। স্কোয়াডের বাইরে থাকা জাকির হাসানকে নিয়ে ব্যাটিং অনুশীলনে ফিল সিমন্স। প্রায় লম্বা সময় মুমিনুলকে সঙ্গী করে নেটে ব্যাট করেন জাকির। ঢাকা লেপার্ডসের হয়ে গুলশানের বিপক্ষে ডিপিএলের ম্যাচ খেলার পর বুধবার জাকিরকে নিয়ে আসা হয় সিলেটে। চলতি ডিপিএলে ১ ম্যাচ আগেই সিটি ক্লাবের বিপক্ষে খেলেছেন ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস। এখন পর্যন্ত যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে সমস্যাটা শুধু সাদমানকে নিয়ে নয়, জানা গেছে মাহমুদুল হাসান জয়েরও আছে ফিটনেস ইস্যু, যার থাকা নিয়ে শঙ্কা আছে দ্বিতীয় টেস্টে।
এদিন অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ওপেনার তানজিদ তামিম অনুশীলনে ছিলেন ব্যস্ত। স্লিপ ক্যাচের পর নেটে ব্যাট করতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত নিয়মিত দুই ওপেনারই খেলতে না পারলে যে লাল বলে অভিষেকের স্বপ্নটা রঙিন হতে পারে এই তরুণ তারকার। একাধিক সূত্রে জানা গেছে জাকিরকে শুধুমাত্র ব্যাকআপ হিসেবে আনা হয়েছে সিলেটে। তবে সাদমান কিংবা জয় কাউকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। যদি শেষ পর্যন্ত এই দুজনেরই কারো সংখ্যা থাকে সিলেট টেস্ট খেলার, তবে স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। আর যদি তা হয় তবে দ্বিতীয় টেস্টের একাদশের সুযোগ পাবার লড়াইয়ে তানজিদ তামিমের সাথে যুক্ত হবে জাকির হাসানের নাম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। স্যাম কনস্টাসের বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম এখন ঢাকায় খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। মূলত কন্ডিশন সম্বন্ধে ধারণা নিতেই ডিপিএলে আসা। এখনও তাহমিদ কাজ করেন স্যামের সাথে। তার আরেক ছাত্র জশ ফিলিপ ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া দলে, আসছেন বাংলাদেশ সফরে। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন হাসিনুর রহমান। স্যাম কনস্টাস, যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন নামটা পরিচিত হবার কথা। 2024 সালের 26 ডিসেম্বর অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মাত্র 19 বছর বয়সী এক তরুণের অভিষেক হয়। প্রথম ম্যাচেই বুমরা সিরাজদের পিটিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন স্যাম। সেই স্যাম কনস্টাসের ব্যক্তিগত কোচ বাংলাদেশের তাহমিদ ইসলাম। এমসিজির সেই টেস্টে অস্ট্রেলিয়া দলের সাথেই ছিলেন তাহমিদ। সেই তাহমিদ দ্বিতীয়বারের মতো এসেছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে, এসেই মুখোমুখি যমুনা টেলিভিশনের। স্যাম কনস্টাসের সঙ্গে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমেও আপনি ছিলেন, সেই এক্সপেরিয়েন্সটা বলবেন এবং এখন স্যামের কি অবস্থা সেটা নিয়ে যদি একটু বলবেন। সেটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। 1 লাখ মানুষের সামনে এমসিজিতে ভারতের বিপক্ষে খেলা এবং বুমরাকে মোকাবেলা করা। ও এখন টেস্ট দলের বাইরে আছে ঠিকই, কিন্তু ও এখন বিগ ব্যাশ খেলছে এবং নিজের খেলার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে। সামনে অস্ট্রেলিয়ার ভারত সফর আছে, তারপর ইনশাল্লাহ ও যদি ভালো রান করতে পারে তবে বাংলাদেশের সাথে ডারউইনে টেস্ট সিরিজেও ওর খেলার সুযোগ থাকতে পারে। ও যদি রান স্কোর করে। কিভাবে আপনি স্যামের সঙ্গে কোচিংয়ে যুক্ত হলেন একটু যদি সেটা বলতেন। আমি ওর স্কুলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করতাম। তখন ওর বয়স ছিল 13 বছর। সেখান থেকে আমাদের সম্পর্কের শুরু। এরপর আমি ওকে 1-to-1 কোচিং করানো শুরু করি এবং এখনো প্রায় প্রতিদিন ওর সাথে আমার কথা হয়। এখনো প্রায় প্রত্যেকদিন ওর সাথে কথা হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে এবং বাংলাদেশও অস্ট্রেলিয়া যাবে। এখানেও আপনার কেউ আসছে নাকি বাংলাদেশ সফরে আপনার পরিচিত বা আপনার সঙ্গে কাজ করেছে এমন? জি, জশ ফিলিপি আসতেছে। হ্যাঁ, জশ ফিলিপি আসছে। ও পাকিস্তান সুপার লিগে খেলেছে এবং সেখানে ভালো পারফরমেন্স করার কারণে অস্ট্রেলিয়া টি-20 দলে সুযোগ পেয়েছে। ও খুব ভালো একজন ওপেনিং ব্যাটার এবং সেই সাথে ভালো উইকেট কিপারও। আমি প্রায় 2 বছর ধরে ওর সাথে কাজ করছি। সিডনিতে ব্যক্তিগতভাবে কোচিং করানোর পাশাপাশি নিউ সাউথ ওয়েলস একাডেমি আর শেন ওয়াটসনের সাথেও কোচিং করান তাহমিদ ইসলাম। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশে খেলতে এলেন সেই কারণটাও জানালেন তাহমিদ। আমি এখানে কন্ডিশন সম্পর্কে জানতে এসেছি। অস্ট্রেলিয়ায় এখন অফ সিজন, তাই ক্রিকেট খেলার সুযোগ পাওয়াটা দারুণ ছিল। বাংলাদেশের কন্ডিশন এবং ক্রিকেট সংস্কৃতি সম্পর্কে জানতে পারার সুযোগটা ছাড়তে পারিনি। আশা করি এই অভিজ্ঞতা আমি অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে কাজে লাগাতে পারবো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। 2-1 দিনের মধ্যে জানা যাবে কে হচ্ছেন জাতীয় ফুটবল দলের কোচ। হামজা চৌধুরীর কোচ নিয়ে এর মধ্যে বাফুফের সভাপতি কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গুঞ্জন আছে মূলত কোচের বেতন নিয়ে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছে বাফুফে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কথা হয়েছে এবং তার যে টিম রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং সেই কোচের যে শর্ট লিস্ট সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন। তো আমরা আশা করি যে 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। এবং আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এবং আমরা বিগত সময়ের এক্সপিরিয়েন্স দেখে আমাদের বাংলাদেশের মানুষের যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন, আমরা সেই মানুষটিকে নিয়োগ দেব ইনশাল্লাহ।
বিশ্বকাপ খেলতে যাওয়া উপলক্ষে ইরানের ফুটবল দলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দেশটির সরকার। বুধবার রাতে তেহরানে ইনকিলাব চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। একই দিনে উন্মোচন করা হয় ইরানের বিশ্বকাপ জার্সিও। যদিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা এখনও নিশ্চিত না তাদের। বিশ্বকাপের আগেই তুরস্কে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। মনে হতে পারে ইরান যেন বিশ্বকাপ জিতেছে, নিদেন পক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। উদযাপন তো সেই গল্পই বলে, কিন্তু এই সংবর্ধনার কারণ ভিন্ন। ইরানের ফুটবল দল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পেয়েছে বিদায়ী সংবর্ধনা। বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না এখনো নিশ্চিত না, কিন্তু তাই বলে কি আনন্দ থেমে থাকবে? যুক্তরাষ্ট্রে প্রবেশ আর সেখানে বিশ্বকাপ খেলা নিয়ে আছে শঙ্কা। তাতে কি, সমর্থকদের উন্মাদনার কমতি ছিল না ছিটে ফোটাও। বুধবার রাতে তেহরানে ইনকিলাব চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মঞ্চে দাঁড়িয়ে খেলোয়াড়রা দর্শকদের ধন্যবাদ দেন, বিশ্বকাপে নিজেদের স্বপ্নের কথা জানান। একই দিনে উন্মোচন করা হয় ইরানের বিশ্বকাপ জার্সিও। যদিও এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে বিমা হামলা শুরু করার পর দলটার বিশ্বকাপ যাত্রা প্রশ্নের মুখে পড়ে। কেননা বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের 3টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। 2 সপ্তাহ আগে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়েও দেশটায় প্রবেশের অনুমতি পাননি দেশটার ফুটবল ফেডারেশন সভাপতি। জল ঘোলা হয় সেটা নিয়েও। এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের সেখানে নিয়ে যাওয়ার পুরো দায়-দায়িত্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার উপরই ছেড়ে দিয়েছে ইরান। প্রস্তুতির অংশ হিসেবে 29 মে তুরস্কের আনাতোলিয়ায় গাম্বিয়ার বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। তুরস্কে অবস্থানকালে আরও একটা প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। ফিফা বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও জমে ওঠেনি জার্সি ও পতাকার বাজার। রাজধানীর গুলিস্তান ও সমবায় টুইন টাওয়ার মার্কেটে ক্রেতার অপেক্ষায় পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তাদের মতে পবিত্র ঈদুল আজহার কারণে এখনও চাঙা হতে পারেনি এই বাজার। তবে কিছু ব্যবসায়ীর দাবি, দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে স্বস্তিতে নেই ক্রেতারা। বছর মাসের হিসাব পেরিয়ে ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। 11 জুন থেকে পর্দা উঠতে যাওয়া দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে উন্মাদনার কমতি থাকে না বাংলাদেশে। তবে পবিত্র ঈদুল আজহার মৌসুমের কারণে জার্সি পতাকার বাজারে কিছুটা প্রভাব পড়েছে বলে মত ব্যবসায়ীদের। তাই তো অলস সময় পার করছেন পতাকা তৈরির ব্যবসার সাথে জড়িতরা। ঈদ আস্তে আস্তে তো ওই জন্য একটু কম হইতেছে। ঈদের পরে মনে করেন আরাম হয়ে যাবে, কাজ আরাম হয়ে যাবে। আস্তে আস্তে অনেকই এই জন্য কাজ বাড়তি হবে। আরো পতাকা গত বছর অনেক বানাইছি, এবার আরো অনেক বেশি হবে ইনশাআল্লাহ, আশা করি। এর মাঝেও দেখা গেছে কিছু সংখ্যক ফুটবল প্রেমীদের নিজেদের জার্সি কেনার পাশাপাশি চেষ্টা করছেন সন্তানদের জন্য জার্সি কেনার। পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক। আমার ছেলে একটা, মেয়ে একটা, আমি 3 জনের জন্য 3টে নিচ্ছি। বাচ্চার জন্য জার্সি এবং আমার জন্য। কিরকম দাম? কেমন দাম? ঠিক আছে, দাম তেমন একটা বেশি না, 200-250 টাকা করে দাম চাচ্ছে আর কি। ফুটবল বিশ্বকাপ এলেই নতুন রূপে সাজে রাজধানীর গুলিস্তান এলাকা। ফুটপাত থেকে শোরুম, দেশের বেশিরভাগ জার্সি কিংবা পতাকার চাহিদা এখান থেকে মেটানো হলেও তেমন আনাগোনা নেই ক্রেতাদের। এমনিতে ঈদের বাজার, এরপরে আবার আছে খেলা, যার জন্য একটু জমবে আশা করা যায়। মানুষকে উৎসাহিত খেলার জন্য। আঙ্গ তো পাইকারি দোকান, আঙ্গ মনে করেন না এখন পর্যন্ত 200-300 পিস বিক্রি হয়েছে পতাকা। প্লেয়ার ভার্সন যেটা অরিজিনাল সেটা আছে 800-1200 টাকা অরিজিনালটা, আর লোকালগুলি আছে 400-450, আর নর্মালগুলি এমনি আছে 300-350। তবে মিশ্র প্রতিক্রিয়া আছে ব্যবসায়ীদের বক্তব্যে। কেউ কেউ বলছেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে স্বস্তি নেই ক্রেতাদের। এখন আমরা এই সময় বসে থাকার সময় নাই, এখন আমাদের ভিড় থাকবো সবসময়, কাস্টমার একটা পর একটা থাকবো, এই কাস্টমারটা পাইতেছে না। ডলার দাম বাড়ছে, এগুলো পাবলিকে কম হয়ে চাইতেছে যাচ্ছি। ব্যবসায়ীদের আশায় ঈদের পরই পুরো দমে জমে উঠতে পারে আসন্ন বিশ্বকাপের পতাকা ও জার্সির বাজার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।
প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোল স্টাইলের জমকালো হাফ টাইম শো, আর এই মঞ্চে পারফর্ম করতে আসছেন বর্তমান বিশ্বের 3 শক্তিশালী সঙ্গীত শক্তি ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড BTS। এই পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ড প্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। এই হাফ টাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে, যার লক্ষ্য বিশ্বকাপের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় $10 কোটি সংগ্রহ করা। ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ ফাইনাল মানেই স্নায়ুচাপ, রুদ্ধশ্বাস মুহূর্ত আর গ্যালারি ভর্তি উন্মাদনা। কিন্তু 2026 সালের 19 জুলাই নিউ জার্সির ফাইনাল ম্যাচটি কেবল গোল আর ট্যাকলের জন্য নয়, বরং বিশ্ব সঙ্গীতের এক মহাপ্রলয়ের সাক্ষী হয়ে থাকবে। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোল স্টাইলের জমকালো হাফ টাইম শো, আর এই মঞ্চে পারফর্ম করতে আসছেন বর্তমান বিশ্বের 3 শক্তিশালী সঙ্গীত শক্তি ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড BTS। ফুটবলের নিয়ম অনুযায়ী বিরতির সময় থাকে মাত্র 15 মিনিট। ফিফা জানিয়েছে এই শোটি হবে সুপরিকল্পিত 11 মিনিটের। যদিও শোনা গিয়েছিল শোটি 15 মিনিটের বেশিও হতে পারে, তবে ফিফা মাঠের খেলার শৃঙ্খলা বজায় রাখতে সময়ের ব্যাপারে বেশ সতর্ক। সাধারণত বিশ্বকাপের বড় আসরগুলোতে ম্যাচের শুরুতে বা শেষে পারফরমেন্স দেখা যেত। সেখানে ম্যাচের মাঝপথে এমন আয়োজন দর্শকদের দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। এই পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ড প্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। এই হাফ টাইম শোতে দেখা যাবে 3 প্রজন্মের এক অদ্ভুত সংমিশ্রণ। পপ কুইন ম্যাডোনা 67 বছর বয়সেও যার প্রভাব কমেনি এতটুকুও। আগামী 3 জুলাই তার 15তম অ্যালবাম কনফেশন 2 মুক্তি পেতে যাচ্ছে। এই বিশ্বকাপের মঞ্চটি হবে তার নতুন গানের এক মহাপ্রদর্শনী। অন্যদিকে বিশ্বকাপের রানী বলা হয় শাকিরাকে। 2010-এর ওয়াকা ওয়াকার পর শাকিরা ছাড়া যেন বিশ্বকাপ অপূর্ণ। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন অফিসিয়াল গান ডাই ডাই, ইতালীয় ভাষায় যার অর্থ চলো এগিয়ে যায়। তার সাথে থাকছেন নাইজেরিয়ান সেন্সেশন বার্না বয়। এর আগে 2006, 2010 ও 2014 সালের বিশ্বকাপেও গান আর পারফরমেন্সের মাধ্যমে গ্যালারি মাতিয়েছেন এই কলম্বিয়ান কিংবদন্তি। এবারের বিশ্বকাপ দিয়েই দীর্ঘ 3 বছরের বিরতি কাটিয়ে পূর্ণ শক্তিতে ফিরছে BTS। তাদের 85টি দেশের বিশ্ব সফরের মাঝেই তারা সময় দিচ্ছে এই ঐতিহাসিক ইভেন্টে। 7 সদস্যের এই ব্যান্ডটি দক্ষিণ কোরীয় ইতিহাসের সর্বোচ্চ অ্যালবাম বিক্রয়কারী দল। বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই টুর্নামেন্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিশেষ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। এই হাফ টাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে, যার লক্ষ্য বিশ্বকাপের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় $10 কোটি সংগ্রহ করা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিল হোয়াইট হাউস। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য আরোপিত $15,000 বিতর্কিত ভিসা বন্ড নীতি শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। টিকিটধারী দর্শকদের জন্য এই বাধ্যবাধকতা প্রত্যাহার করায় এখন যাতায়াত আরও সহজ হবে। এর আগে বিশ্বকাপের রোমাঞ্চে জল ঢেলে দিয়েছিল ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি। নিয়ম ছিল ভিসার মেয়াদ শেষে ফিরে যাওয়া নিশ্চিত করতে নির্দিষ্ট দেশের নাগরিকদের জমা দিতে হবে $15,000 জামানত। তবে ফিফার অনুরোধ আর ফুটবল ভক্তদের চাপের মুখে অবশেষে পিছু হটল মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগালের মতো 5টি দেশের ফুটবল ভক্তরা যারা ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন এবং ফিফা পাসে নিবন্ধিত হয়েছেন, তারা এই মোটা অঙ্কের বন্ড দেয়া থেকে রেহাই পাবেন। মার্কিন প্রশাসন জানিয়েছে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করতেই এই ছাড়। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।